অমিত শাহ চেয়েছেন ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হোক, তাই শুভেন্দু অধিকারীকে টিকিট দেওয়া হয়েছে এবং এই বিষয়টা সরাসরি অমিত শাহ নিজে ঘোষণা করেছেন। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना है। এক সময় যখন ভাবা যেত না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হারাতে পারেন, 2021-এ সেটা সম্ভব হয়েছে। गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। বিজেপি 160 থেকে 65টি আসন পেতে পারে, এমনটা আরএসএসও বলছে। অমিত শাহ বুঝতে পারছেন যে পরিস্থিতি কিছুটা হলেও ঘুরতে পারে, এবারে ঘুরতে পারে। যদি এখানে কোনো রকম কোনো আশা নাই থাকতো, তাহলে দেশের রাজনীতিকে উপেক্ষা করে অমিত শাহ এখানে বসে থাকতেন। অমিত শাহ এই মুহূর্তে বঙ্গে থেকে বঙ্গ রাজনীতির নানা সমীকরণ চাক্ষুষ করে কি করে বিজেপিকে মসনদে আনা যায় পশ্চিমবঙ্গের, সেই চেষ্টা করছেন। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কি আদৌ পশ্চিমবঙ্গের মসনদ দখল করতে চায়? বিজেপির রাজ্য নেতৃত্বদের একাংশ তারা বারবার আশঙ্কা প্রকাশ করছিলেন হয়তো নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং আছে। এই সেটিং তত্ত্বের সূচনা করেছিল বামেরা, তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল তো রয়েছে, এমনকি কংগ্রেসও রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতে গোটা বিষয়টা নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক তুঙ্গে ছিল, ভয়ঙ্কর পরিস্থিতি। এবং এই আবহে আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুব তাৎপর্যপূর্ণভাবে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাকে এদেশের রাজনীতির নব চাণক্য হিসাবে আখ্যা দেওয়া হয়, তিনি দীর্ঘদিন ধরে কলকাতাতে রয়েছেন। হ্যাঁ, কলকাতাতে রয়েছেন এবং কলকাতাতে থাকার অন্যতম কারণ, যদি কোনো হিন্টস না পেতেন তাহলে তিনি আসতেন না, কলকাতাতে থাকতেন না। কিন্তু তিনি কলকাতাতে আছেন বা থাকছেন কেন? আবারও বললাম, তিনি যদি কোনো হিন্টস না পেতেন জেতার জন্য, তাহলে হয়তো তিনি তার এতটা সময় এ বঙ্গ রাজনীতিতে দিতেন না। আজকের দিনে দাঁড়িয়ে অমিত শাহ লাগাতার গোটা যে রাজনৈতিক কর্মকাণ্ড পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গের ভোটের নানা পুঙ্খানুপুঙ্খ তথ্য অমিত শাহ যখন নিজে নথিভুক্ত করছেন, যখন লিখে রাখছেন, যখন সামগ্রিক বিষয়টা নজরে রাখছেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতে যারা চিন্তিত ছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদী অমিত শাহ সেটিং এই তত্ত্বটার ওপর বিশ্বাস করছিলেন, সে বিশ্বাস তাদের ভেঙে গিয়েছে। হ্যাঁ, অমিত শাহ এই মুহূর্তে বঙ্গে থেকে বঙ্গ রাজনীতির নানা সমীকরণ চাক্ষুষ করে কি করে বিজেপিকে মসনদে আনা যায় পশ্চিমবঙ্গের, সেই চেষ্টা করছেন। এবং সেই চেষ্টা করছেন লাগাতার নানা পরিকল্পনা রয়েছে। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে লাগাতার বৈঠক করছেন, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন, বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, এমনকি লাগাতার প্রার্থীদেরকে ফোন করে কথা বলে সেইখানের অবস্থা কেমন, ভোটের পরিস্থিতি কেমন, প্রচার কেমন চলছে, পুঙ্খানুপুঙ্খ তথ্য অমিত শাহ নোট ডাউন করছেন। একটাই কারণ অমিত শাহ এই মুহূর্তে অত্যন্ত সক্রিয় হয়ে গিয়েছেন এই কারণের জন্য, তার কারণ অমিত শাহ চাইছেন বিজেপি সরকারে আসুক। হ্যাঁ, এই অমিত শাহের রিকোয়েস্টে শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 সালে ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়েছেন, ঠিক একইভাবে অমিত শাহ চেয়েছেন ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হোক, তাই শুভেন্দু অধিকারীকে টিকিট দেওয়া হয়েছে এবং এই বিষয়টা সরাসরি অমিত শাহ নিজে ঘোষণা করেছেন। সেই ভিডিও আপনারা দেখুন, অমিত শাহ কী বলেছিলেন যেদিন শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি নমিনেশন জমা দেওয়াতে যাচ্ছিলেন, তখন হাজরা মোড়ে একটি সভাতে সরাসরি তিনি এই কথাটাই বলেছিলেন এবং পাশাপাশি তিনি বলেছিলেন ভোটের আগে তিনি কলকাতাতে বেশ কয়েকদিন থাকবেন। দেখে নিন আগে, তারপর পুরো বিষয়টাতে আসছি। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। आप सभी के साथ बातचीत करने का बहुत मौका मिलने वाला है। और शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना है। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी,
मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। আপনারা দেখলেন অমিত শাহের বক্তব্য, শুনলেন অমিত শাহের বক্তব্য। এরপরে চলে আসবো অমিত শাহ কি করছেন। শুনুন, আমি যতটুকু খবর পেয়েছি বা যেটুকু আমার কাছে খবর আছে, অমিত শাহ তার ঘনিষ্ঠ মহলে এমনকি সাংবাদিকদেরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন, বলে তাদেরকে একটা বিষয় বলছেন, সেকেন্ড ফেজ যেহেতু তৃণমূলের খুব স্ট্রং জায়গাগুলো, তৃণমূলের খুব স্ট্রং জায়গা, সেটা কলকাতা হোক, সেটা উত্তর 24 পরগনা হোক, দক্ষিণ 24 পরগনা হোক, নদিয়া হোক, ইত্যাদি ইত্যাদি জায়গা হোক, এই সমস্ত জায়গাতে খুব ভালো ফল করবে, আনএক্সপেক্টেড ফল করবে বিজেপি। এমনকি কলকাতাতেও খুব ভালো ফল করবে, ভবানীপুরেও খুব ভালো ফল করবে। অমিত শাহ তার যে সমস্ত স্ট্র্যাটেজিস্টরা রয়েছেন তারা দিকে দিকে ঘুরেছেন, মানুষের প্রতিক্রিয়া নিয়েছেন, বিভিন্ন রকম পরিকল্পনা রচে আপাতত অমিত শাহের কাছে এই আউটপুটটা গিয়েছে। আউটপুট বলা ভুল, ইনপুটটা গিয়েছে, কারণ সংগ্রহ করে সেটা অমিত শাহের কাছে দেওয়া। ফলে এই তথ্যটা অমিত শাহ পেয়ে অমিত শাহ বুঝতে পারছেন যে পরিস্থিতি কিছুটা হলেও ঘুরতে পারে, এবারে ঘুরতে পারে। প্রথম দফার নির্বাচনের পর অমিত শাহ বলছেন যে 100-র অধিক আসন ইতিমধ্যে পেয়ে গিয়েছে বিজেপি। প্রথম দফার নির্বাচনের পর শুভেন্দু অধিকারী তিনি বলেছেন 100-র অধিক আসন প্রথম দফাতেই জয় করে ফেলেছে বিজেপি। ঠিক শুভেন্দু অধিকারী সুরে সুর মিলিয়ে একটা নির্দিষ্ট পরিসংখ্যান অমিত শাহ সম্প্রতি দিয়েছেন প্রেস কনফারেন্সে। আসুন সেটা শুনে নেওয়া যাক। भारतीय जनता पार्टी बंगाल की टीम ने एक असेसमेंट करा है, जो पोलिंग हुई है ऐसा इसका, और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। আপনারা শুনলেন অমিত শাহ কি বলেছিলেন। এই কংক্রিট তথ্য অমিত শাহের কাছে এসে পৌঁছাচ্ছে। ভাবুন, দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার পাশাপাশি বিজেপির সেকেন্ড ম্যান এবং জাতীয় রাজনীতির নবচাণক্য হিসাবে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে তার কাছে একটা কংক্রিট ইনপুট চলে আসছে এবং সেই ইনপুট পাচ্ছেন, পেয়ে সাংবাদিক সম্মেলনে অনেক কথাই বলছেন। যদিও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের তরফেও বলা হচ্ছে সেঞ্চুরি পার করে গিয়েছে প্রথম দফার নির্বাচনে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন, কিন্তু পার্থক্য রয়েছে অমিত শাহর বলা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা। অমিত শাহ তিনি তার ঘনিষ্ঠ মহলে বলছেন যে যেভাবে এবারে স্ট্র্যাটেজিটা তৈরি করা হয়েছে, বঙ্গ রাজনীতির স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে, ফলে আমি এখানে বসে আছি একটাই কারণ আমি দেখতে চাই তৃণমূল কংগ্রেসকে ফেলে দেওয়া হয়েছে, সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসকে একদম ডাউন করে দেওয়া হয়েছে, সম্ভব হয়েছে এবং এটাই দেখতে হবে, এটা সম্ভব। একসময় যখন ভাবা যেত না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হারাতে পারেন, 2021-এ সেটা সম্ভব হয়েছে। ফলে 2024 যা রেজাল্ট হয়েছে সেই দিকে চোখ না তাকিয়ে, সেদিকে না দেখে কোথায় কোথায় প্লাস পয়েন্ট আছে, মাইনাস পয়েন্ট আছে, একটা অঙ্ক কষে নিয়ে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজিতে আসা উচিত। বিজেপি প্রথমভাবে যেটা ভেবেছিল যে 200-র উপর আসন পাবে, না, অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা আমরা খবর পাচ্ছি, অমিত শাহের কাছেও ইনপুট আছে যে বিজেপি 170টা পেতে পারে। শুভেন্দু অধিকারীও বারবার বলছেন 170, কিন্তু আরএসএস সমস্ত কিছু পরিসংখ্যান বা তথ্য বাদ দিয়েও যে তথ্যটা দিচ্ছে বা যে পরিসংখ্যানটা এই মুহূর্তে খাড়া করছে সেটাও খুব একটা হতাশাজনক নয়। বিজেপি 160 থেকে 65টি আসন পেতে পারে, এমনটা আরএসএসও বলছে। আরএসএস গ্রাউন্ড লেভেলে কাজ করছে করে এই তথ্য পেয়েছে, অমিত শাহের কাছেও সেই তথ্য রয়েছে। অমিত শাহ প্রথমে 92টা আসন, যেটা লোকসভাতে রেজাল্টের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদি বিধানসভার নিরিখে ফলাফল দেখা যায় তাহলে 92টা আসন অর্থাৎ 92 আসন ইতিমধ্যে বিজেপির খাতে চলে এসেছে। অমিত শাহ এইটাকে ফার্স্ট টার্গেট রেখেছে। সেকেন্ড টার্গেট কোনটা? যেগুলো 1000, 1500, 2000-এর কম মার্জিনে যেগুলো হেরেছে বিজেপি, সেই আসনগুলো ধরছে। সেগুলো মেলালে প্রায় 120 থেকে 121 খানা আসন হয়। এর পাশাপাশি যে সমস্ত জায়গাগুলো আরও রয়েছে, সেটা 10,000 ব্যবধান,
5,000 ব্যবধান, 6,000 ব্যবধান এমন রয়েছে, এমন আসন সংখ্যাও অনেকগুলো। সেগুলো যদি পরপর জোড়া হয়, সেগুলো যদি খুব ভালো করে এই হিন্দু মুসলমান পোলারাইজেশন পলিটিক্সটাকে কাজে লাগানো যায়, তাহলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বিজেপি প্রায় 150 থেকে 160টার মতো আসন নিজেদের হাতে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু যদিও প্রথম দফার নির্বাচন শেষে আপাতত যদি আমরা দেখি, দ্বিতীয় দফার নির্বাচনটাকে যদি বাদ দিই বা দ্বিতীয় দফার নির্বাচনটাকেও যদি আমরা টার্গেট করে একটা হিসেব মোটামুটি আসি, যদি বিজেপি ম্যাজিক ফিগারেও না পৌঁছায়, তাহলেও 125 থেকে 130টা আসন বিজেপির খাতে যাবে। আর যদি সেটা যায়, সেটা অত্যন্ত ভয়ের কারণ হয়ে দাঁড়াবে তৃণমূলের কাছে। কারণ তৃণমূল সরকারে এসেও এমন পরিস্থিতি না তৈরি হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস অন্য কেউ শপথ নিতে যাবেন রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে বা সরকার গঠনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, দেখবে সরকার বা বিধানসভাতে অনাস্থা পেশ হয়ে গিয়েছে এবং তৃণমূলের কাছে মেজরিটি নেই। এমনটা পরিস্থিতি তৈরি হতে পারে। তার কারণ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব যারা এই মুহূর্তে জয়ী হয়ে তারা বিধানসভায় আসতে পারেন, নিশ্চিত হয়ে গিয়েছেন, তারা পর্যন্ত ঘুরে যেতে পারেন। কারণ অনেকেই তৃণমূল কংগ্রেসকে এখন মেনে নিতে পারছেন না, প্রায় ভয়ের কারণে বা জোর করে রীতিমতো ক্যান্ডিডেট হতে হয়েছে তাদের। এই হচ্ছে পরিস্থিতি। এই আবহে দাঁড়িয়ে অমিত শাহ লাগাতার বঙ্গ রাজনীতিতে অংশগ্রহণ করা থাকা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ফলে এটাকে ছোট করে দেখলে হবে না। এমন সময় অমিত শাহ কোনো স্টেটের পলিটিক্সে দেয়নি। এই নির্বাচন মূলত 5 রাজ্যে হচ্ছে, অসম, বাংলা, পুদুচেরি, তামিলনাড়ু, এই সমস্ত রাজ্যগুলোতে হচ্ছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এক্ষেত্রে দাঁড়িয়ে এই 5খানা রাজ্যে যখন নির্বাচন হচ্ছে, তখন কেবলমাত্র বঙ্গ বা পশ্চিমবঙ্গে এত সময় দিচ্ছেন অমিত শাহ। যদি এখানে কোনো রকম কোনো আশা নাই থাকতো, তাহলে দেশের রাজনীতিকে উপেক্ষা করে অমিত শাহ এখানে বসে থাকতেন, কলকাতায় বসে গোটা যে নির্বাচনী প্রক্রিয়া তাতে অংশগ্রহণ করতেন। এটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় রহস্যজনক বিষয়। যাই হোক, অমিত শাহের কলকাতায় থাকা, অমিত শাহের এই বক্তব্য, অমিত শাহের এত সময় দেওয়া বঙ্গ রাজনীতিতে গোটা ভোটটাকে মনিটরিং করা কতটা তাৎপর্যপূর্ণ, সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।